কে হরিদাস পাল তাদের জন্য রাস্তা আটকানো হবে, প্রাইম মিনিস্টারের জন্য আটকাবে, চিফ মিনিস্টারের জন্য আটকাবে, এটা ঠিকই আছে। আপনি কোন হরিদাস পাল যে আপনার কথায় দেশ চলবে? কিছু মানুষ ভোটটা দিয়েছিল বলে আজ নেতাটা হতে পেরেছে। দেশ চলবে ভারতীয় সংবিধান অনুযায়ী। সংবিধান কারোর জন্য আলাদা নয়, যে কোনো কারণে সংবিধান সবার জন্য সমান। এখানে দিয়ে দিলাম সংবিধানের প্রথম পেজটা একটু পড়ে নিন। এখানে স্পষ্ট লেখা আছে কারোর জন্য আলাদা কিছু নয়, যে কোনো কারণ সকলের জন্য সমান। সেখানে কেউ ভিআইপি নয়, কেউ মুখ্যমন্ত্রী নয়, কেউ প্রধানমন্ত্রী নয়, কেউ হিন্দু নয়, কেউ মুসলিম নয়। সংবিধান সবার জন্য সমান। আজকে যে রাজা কালকে সে ফকির। এর জন্য কখনো কোনোদিনও ক্ষমতার অহংকারে মানুষকে এমন কোনো ছোট বড় কথা বলতে নেই যে মানুষ সেটা কিন্তু মাথায় গেঁথে রেখে দেয়। কোনো সরকারই কিন্তু সারা জীবনের জন্য থাকে না, সময়ের চাকা কিন্তু ঘোরে। আপনি আজ নেতা আছেন, কাল নাও থাকতে পারেন। হিসাবগুলো কিন্তু জনগণ রাখছে। আপনি যেটা করছেন সেটা ক্ষমতার ভাষা বলছেন, ক্ষমতার জোরে কথা বলছেন। আমাদের ভারতীয় সংবিধান কিন্তু কখনোই এই কথা বলে না। সেই জন্য যখন নেতা হয়েছেন তাহলে সংবিধানটা পড়ে আসা উচিত ছিল। রেজাল্টের পর থেকে এনার অধ্যত্বটা একটু বেশি বেড়ে গেছে। কখনো বলছে অন্নপূর্ণা ভান্ডারটা ফুর্তির জন্য নয়, আবার কখনো সাধারণ মানুষকে বলছে কোন হরিদাস পাল। দিলীপ বাবু হয়তো ভুলে গেছে যে এই সাধারণ মানুষের ভোটেই কিন্তু আজকে তিনি নেতা হতে পেরেছিলেন। সাধারণ মানুষকেই এত গরম দিচ্ছেন, দেখবেন ওই সাধারণ মানুষের একটা আঙ্গুলে কিন্তু অনেকটা জোর, যেটাতে বড় বড় মানুষেরও কিন্তু কুর্সি নড়ে গেছে। এরকম কথা বলে নিজের দলের বদনামটা করবেন না। অলরেডি আপনি এমন এমন অনেক কথা বলেছেন যাতে আপনার দলের বড্ড বদনাম হচ্ছে। প্রাপ্তবয়স্ক একজন মানুষ, আপনি যথেষ্ট উচ্চ পদের একজন মানুষ, সেজন্য আপনার মুখ থেকে মানুষ কখনো এরকম ধরনের ভাষা আশা করে না। পশ্চিমবঙ্গের এক বিজেপি নেতা নাকি বলছেন মুসলমানরা নাকি হরিদাস কোন হরিদাস পাল। আরে দিলীপ ঘোষ, তোকে বলছি, তোকে তোর কে সাহস দিল যে সমস্ত মুসলিম সম্প্রদায়কে হরিদাস পাল বলার? তুই একটা অশিক্ষিত বর্বর, পেটে তো তোর বিদ্যে নেই, শিক্ষা তো তোর নেই, তা নাহলে গরুর দুধে সোনা পাস তুই? তোদের লজ্জা নাই? তোদের শরমও নেই যে এইভাবে একটা কোনো জাতিকে উদ্দেশ্য করে এইভাবে তুই অপমান করতে পারিস? তুই কিসের রাজনীতি করিস? কিসের রাজনীতি করিস তুই? কি তোকে শিক্ষা দিয়েছে যে কোনো একটা কমিউনিটিকে এভাবে গালাগালি করবে? তোর স্পর্ধা কত? তুই কে রে? তুই কে? এই মুসলিম সম্প্রদায়কে এই ধরনের কথা বলার অধিকার তোকে কে দিয়েছে? আগে উত্তরটা দে। তাহলে এপিজে আব্দুল কালাম সে হরিদাস পাল, তাই তো? সারা বিশ্বের মুসলিম তারা হরিদাস পাল। সেই হরিদাস পালদেরই পেট্রোল ডিজেল গ্যাস নিয়ে সারা ভারতবর্ষ চলছে। সেই হরিদাস পালকে না নিয়ে তো তোদের চলে না। তোদের পেটে শিক্ষা নেই। তোদের যে পার্টি, সেই পার্টি তোদেরকে এই শিক্ষা দিচ্ছে যে একটা সমাজকে তোমরা এইভাবে অপমান করতে? কে দিয়েছে তোকে এ ধরনের মূর্খ, আবাল, চন্ডাল, গাঁজাখোর? তোর মতন নেতা যদি ভারতবর্ষে জন্মগ্রহণ করে, ভারতবর্ষ শেষ হয়ে যাবে। প্রত্যেকটা সম্প্রদায় মানুষকে নিয়ে চলাই হচ্ছে আমাদের সংস্কৃতি। মুসলিম সমাজকে টার্গেট করাটা ছাড়ো। নিজের চরকায় তেল দাও, নিজের পার্টিকে তেল দাও, উন্নয়ন করো, মানুষ তোমাকে ভালোবাসবে। এই ধরনের কোনো গন্ধ রাজনীতিতে করতে এসো না, তোমাকে বলে দেওয়া হচ্ছে। ঠিক আছে? মুসলিম সমাজকে তোমরা এতই ছোট পেয়ে গেছো যে তুমি তাকে হরিদাস পাল বলে দেবে। পাকিস্তান চলে যাও, বাংলাদেশ চলে যাও নামাজ পড়তে। হ্যাঁ, তোর বাবার দেশ নাকি? নামাজ পড়ার জন্য আলাদা করে জায়গার কি প্রয়োজন? নামাজ পড়তে হলে পাকিস্তানে চলে যান, বাংলাদেশে চলে যান। না, এটা আমি বলছি না। এটা কে বলেছে খুব ভালো করে আপনারা জানেন। আমি আলাদা করে নামটার মুখে আনছি না, কারণ এইসব নাম মুখে আনলে সারা দিন ধরে মুখ থেকে খুব বাজে দুর্গন্ধ বের হয়। যিনি এই কথাটা বলেছেন আর যারা এই কথাটাকে সমর্থন করছে তাদের উদ্দেশ্যে কতগুলো কথা। আপনারা হিন্দু প্রধান দেশে থাকেন বলে মুসলমানদের নামাজ নিয়ে আপনারা প্রশ্ন তুলছেন। আচ্ছা, যেগুলো মুসলমান প্রধান দেশ, যেমন ধরুন ওই আরব কান্ট্রিজ যেগুলো আছে সেগুলো, বা ধরুন পাকিস্তান, বাংলাদেশ, সেখানে সংখ্যালঘু হিন্দুদেরকে যদি মুসলমানরা একই কথা বলে যে পুজো করার জন্য আলাদা করে জায়গার কি প্রয়োজন, পুজো করার জন্য আলাদা করে প্যান্ডেল কি প্রয়োজন,
দুর্গাপুজো সরস্বতী পুজোর সময় রাস্তা ঘিরে প্যান্ডেল করার কি প্রয়োজন? কোনো প্রয়োজন নেই। যদি বলে যে হিন্দুদেরকে পুজো করতে দেবো না, হিন্দুদের যদি পুজো করতে হয় তাহলে ভারতবর্ষে চলে যাও, এই বলে যদি এই সমস্ত মুসলমান প্রধান দেশ থেকে হিন্দুদেরকে তাড়িয়ে দেওয়া হয়, তাহলে ওরা আমাদের দেশে এসে কোথায় থাকবে, কি খাবে, কি পরবে? যে নেতা 50 লাখ টাকার গাড়িতে চেপে বলছেন মুসলমানদের নামাজ পড়ার জন্য জায়গার প্রয়োজন না প্রয়োজনীয়তা নেই, সেই নিয়ে প্রশ্ন তুলছেন, তিনি কি জায়গা দেবেন তার বাড়িতে, নাকি তার পার্টি অফিসে জায়গা করে দেবেন? আর কি খাওয়াবেন? গোমূত্র আর গোবর একসাথে মেখে? দেশের সংবিধানে আছে বলেই ভোট হয়েছে, দেশের সংবিধানে এই এমএলএর পদটা আছে বলেই উনি এমএলএ হয়েছেন। আর এমএলএ হওয়ার সময়ও উনি দেশের সংবিধানের শপথ গ্রহণ করেছেন, যে সংবিধানে সমস্ত নাগরিক, দেশের যারাই নাগরিক আমাদের দেশের, সে হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, প্রত্যেককেই সমান অধিকার দেওয়ার কথা বলা রয়েছে। সেইখানে দাঁড়িয়ে উনি একদম ওপেন ফোরামে মিডিয়ার সামনে ধর্মে যাতে লড়াই বেঁধে যায়, মারপিট লেগে যায়, দাঙ্গা লেগে যায়, এই ধরনের কথা বলছেন, বিদ্বেষমূলক কথা বলছেন, যেটা নাকি বেআইনি, যেটা নাকি অসাংবিধানিক। কিন্তু এদেরকে পুলিশ গ্রেপ্তার করবে না। এই যে আমি এটা বলে ভিডিও করছি, হয়তো আমাকে পুলিশ গ্রেপ্তার করে নিতে পারে, এই কলিং বেল বাজলো বলে। নমস্কার দিলীপবাবু, মন্ত্রী হয়েছেন, সাংবিধানিক পদে শপথ নিয়েছেন, পশ্চিমবঙ্গের মন্ত্রিসভার মন্ত্রী হয়েছেন। জানেন তো দিলীপবাবু, আপনার প্রতি একটা জায়গা থেকে খুব সম্মান আছে যে আপনি দলবদলু নন। আপনি একটা দলের খারাপ সময়ে থেকেছেন, লড়াই করেছেন, আজকে আপনি শাসক দলের স্বাদ গ্রহণ করতে পেরেছেন অনেক লড়াইয়ের পরে, অনেক যুদ্ধের পরে। দিলীপবাবু, আপনি মন্ত্রী হয়েছেন, সাংবিধানিক পদে শপথ নিয়ে 1 মাস পার হয়ে গেছে না? বলছি, মাইনেটা, স্যালারিটা নিশ্চয়ই চলে এসেছে। ওই স্যালারির মধ্যে না ওই হরিদাস পালদের ট্যাক্সের টাকাও আছে দিলীপবাবু। তাহলে কি করবেন? আগামী মাস থেকে কি ওই মাইনের মধ্যে হরিদাস পালদের যে ট্যাক্সের টাকা আছে সেটা বাদ দিয়ে মাইনেটা নেবেন দিলীপবাবু? জানি না, বলবেন একটু। একটা সাংবিধানিক পদে শপথ নিয়ে ভারতবর্ষের সাংবিধানিক স্বীকৃত নাগরিকদেরকে হরিদাস পাল এই শব্দটা ব্যবহার করা যায় কি না ভেবে দেখার অনুরোধ থাকলো দিলীপবাবু। তাই বলছি, আপনার প্রতি সম্মান আছে অনেক। জানেন তো, যখন আপনি আপনার দলে কোণঠাসা ছিলেন, যখন আমাদের পাড়াতে এই প্রশ্ন তুলতো আপনার দলের কর্মীরা বিজেপিতে শুভেন্দু অধিকারী না দিলীপ ঘোষ, আমি আপনার নীতির অপোজিটে বিলং করি, আমি আপনার নীতির আদর্শের, আপনার দলের আদর্শের সাথে আমার কোনো মত নেই, কিন্তু আমি দিলীপ ঘোষের পক্ষ নিতাম, কারণ দিলীপ ঘোষ দল বদলু নয়। হ্যাঁ, দিলীপ ঘোষের অনেক কথা খারাপ লাগে, কিন্তু একটা জায়গা থেকে দিলীপ ঘোষের প্রতি সম্মান ছিল, আছে, থাকবে। সে দিলীপ ঘোষ দল বদলু নন। আসলে দিলীপবাবু, আসল ব্যাপারটা এটা নয়। আসল ব্যাপারটা রেড রোডে নামাজ পড়াও নয়। আসল ব্যাপারটা রেড রোডে যোগ দিবস পালনটাও মূল কথা নয়। আসল ব্যাপার হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের সঠিক কোনো প্ল্যানিং এখনো পর্যন্ত মানুষের কাছে নেই। আসল কথা হচ্ছে হাজার হাজার লাখ লাখ হকারের চোখের জল। আসল প্রশ্ন এইগুলো থেকে মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য দিলীপবাবুকে তো একটু মাঝে মাঝে গরম ঠান্ডা কথা বলতেই হবে। আর এইবার দেখবেন একদল, এদেরকে কি বলবো আমি বুঝতে পারছি না, আমার কমেন্ট বক্সে এখন হুক্কা হুয়া করতে চলে আসবে, এই দেখো জাত ভাইয়ের প্রতি কত দরদ। সে আপনারা আসুন, আপনাদের কাজ, আপনার হচ্ছে জোকার, আপনাদের সার্কাস দেখে বেশ ভালো লাগে। আপনারা কমেন্ট বক্সে এসে আবার সার্কাস করতে থাকুন, দাগিয়ে দিতে থাকুন, তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু দিলীপবাবু, প্রশ্ন থাকলো, তাহলে আগামী মাস থেকে কি করবেন? হরিদাস পালদের ট্যাক্সের টাকার যে অংশটুকু আছে, হিসেব নিকেশ করে সেই অংশটুকু বাদ দিয়ে কি মাইনে নেবেন, না সেটা ধরেই নেবেন? দিলীপবাবু, ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন মন্ত্রী হয়েছেন, চলার পথের শুভকামনা থাকলো। আর পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিক আপনার নাগরিক, পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিকের মন্ত্রী আপনি, তাই কোনো নাগরিকের প্রতি হরিদাস পাল এই শব্দটি ব্যবহার করা যায় কিনা ভেবে দেখার অনুরোধ থাকলো দিলীপবাবু। ভালো থাকুন, সুস্থ থাকুন।